আজ চতুর্থ অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এর পরবর্তী অংশ শিল্প বাণিজ্য শুল্ক নীতি এবার আলোচনা করব। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের সময় পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত একটি বাণিজ্যিক সংস্থা হিসেবে কাজ করত। দামি ধাতু, নানা রকম জিনিসপত্র ভারতে আমদানি করত। মশলাপাতি ও কাপড় রপ্তানি করত ব্রিটেনে। কিন্তু ব্রিটেনের বস্ত্র উৎপাদকরা কোম্পানির এই রপ্তানিতে খুশি ছিল না। 1720 খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনের সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। অন্যান্য কাপড় আমদানির উপরেও চড়া শুল্ক চাপানো হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও 18 শতকে ইউরোপের বাজারে ভারতীয় বস্ত্রের চাহিদা ছিল। এই সময় রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দেশীয় বাণিজ্যের শুল্ক নীতি নির্ধারণ করতে শুরু করে ব্রিটিশ কোম্পানি। তাঁতি সামান্য মজুরিতে কোম্পানির হয়ে বস্ত্র উৎপাদন করত। এর ফলে তাঁত শিল্পে ক্ষতি শুরু হয়। তাঁতিদের চড়া দামে কাঁচা সুতো কিনতে হতো আর সস্তা দামে তৈরি দ্রব্য বিক্রি করতে বাধ্য করা হতো। 1813 খ্রিস্টাব্দের মধ্যে একদিকে বিদেশের বাজার হারিয়েছিল ভারতীয় বস্ত্রশিল্প, অন্যদিকে দেশের ভেতরে বিদেশি পণ্যের সঙ্গে তাদের পাল্লা দিতে হয়েছিল। দুদিক থেকে আক্রান্ত ভারতীয় বস্ত্র ও হস্তশিল্পের চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। ক্রমেই অর্থনৈতিক প্রতিযোগিতার বদলে ভারতের বাজারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠা হয়ে পড়ে। যেসব ভারতীয় দ্রব্য তখন ব্রিটেনে জনপ্রিয় ছিল সেগুলির ওপরে চড়া হারে শুল্ক বসানো হতে থাকে। সেই শুল্ক ততক্ষণ বাড়ানো হতো যতক্ষণ ওই দ্রব্যের রপ্তানি বন্ধ না হয়ে যায়। ভারতের নীল চা প্রভৃতি রপ্তানি করা হয়। তা কাঁচামাল হিসেবে ব্রিটেনে কদর পেতে থাকে। 1813 খ্রিস্টাব্দের পর থেকেই ব্রিটেনের শিল্প চাহিদার কথা মাথায় রেখেই ভারতে ঔপনিবেশিক প্রশাসনের শিল্পনীতি নির্ধারিত হতে থাকে। উপনিবেশে ভারতবর্ষ থেকেই কাঁচামাল রপ্তানি ও ব্রিটেনে তৈরি দ্রব্যের আমদানির বাজার পরিণত হতে থাকে। রেলপথের প্রসার ঘটার সঙ্গে সঙ্গে গ্রামীণ কারিগরি শিল্পের হাল খারাপ হতে থাকে, কারণ গ্রামের স্থানীয় বাজারেও ব্রিটিশ দ্রব্যের অনুপ্রবেশ ঘটে। ফলে বাজারের প্রতিযোগিতায় গ্রামীণ পণ্যগুলি পিছু হটতে থাকে। হস্তশিল্প ধ্বংস হওয়ার ফলে মুর্শিদাবাদ, ঢাকা, সুরাট প্রভৃতি শহরগুলি দুর্বল হয়ে পড়েছিল। কাজ হারানো শিল্পী ও কারিগরেরা চাষের কাজে নিযুক্ত হয়েছিল। তাতে কৃষির ওপরেও চাপ বাড়ে। ফলে ভারতে কৃষি ও শিল্প অর্থনীতির সামঞ্জস্য নষ্ট হয়ে পড়ে। পরবর্তীকালে ভারতে বেশ কিছু যন্ত্রনির্ভর শিল্প তৈরি হতে থাকে। 1853 খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়। হুগলির রিষড়ায় প্রথম পাটের কারখানা চালু হয় 1855 খ্রিস্টাব্দে। বিংশ শতকের গোড়ায় চামড়া, চিনি, লৌহ, ইস্পাত ও বিভিন্ন খনিজ শিল্প গড়ে উঠতে থাকে। সস্তা শ্রমিক ও কাঁচামাল এবং চড়া হারে মুনাফা ব্রিটিশ বিনিয়োগকারীদের আকর্ষণ করে। কেবল সুতির কাপড় তৈরি শিল্পে
অনেক ভারতীয় বিনিয়োগকারী ছিল। ব্যাংক থেকে ধার পাওয়ার অথবা ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো। ধীরে ধীরে অবশ্য দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ভারতীয় ব্যবসায়ীরা। দেশীয় দ্রব্য পরিবহনের জন্য রেল মাশুলের হার ছিল চড়া, বরং বিদেশি দ্রব্য আমদানি হতো কম খরচে। সার্বিক শিল্পায়নের সুবিধা ঔপনিবেশিক শাসনাধীন ভারতবর্ষে দেখা যায়নি। ভারতে সেই সময় রেল ব্যবস্থা চালু করার চেষ্টা করে ঔপনিবেশিক ব্রিটিশ শাসকেরা। ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেল ব্যবস্থা। ঔপনিবেশিক শাসনকে গতিশীল করাই ছিল রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য। লর্ড ডালহৌসির আমলে 1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়। এর মূল উদ্দেশ্য ছিল এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত সেনাবাহিনীর যাতায়াত নিশ্চিত করা, পাশাপাশি বন্দর শহর ও বিভিন্ন বাজার এবং কাঁচামাল উৎপাদনের জায়গাগুলিকে রেলপথ দিয়ে সহজে যুক্ত করা। এর ফলে ভারতের বাজারে ব্রিটিশ পণ্যের বাণিজ্যের উপযোগী করে তোলা সহজ হতো। 1858 থেকে 1869 খ্রিস্টাব্দের মধ্যে 7 কোটি পাউন্ডেরও বেশি মূলধন ভারতের রেলপথ নির্মাণের কাজে বিনিয়োগ করা হয়েছিল। ব্রিটিশ পণ্য বন্দরগুলি থেকে দেশের ভিতরের বাজারগুলিতে রেলপথের সাহায্যে পৌঁছে দেওয়া হতো। রেলপথ নির্মাণের ফলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়েছিল। রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থার ক্ষতি হতো, ফলে নানা রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে ছড়িয়ে পড়েছিল। এছাড়াও পরিবেশ দূষিত হয়ে পড়ছিল। রেলপথ বসাতে গিয়ে জমি, জীবিকা ও সামাজিক মর্যাদাকে আঘাত করা হয়েছিল, ফলে ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের একটি কারণ হয়ে উঠেছিল রেলপথ নির্মাণ। রেলপথ নির্মাণ ঔপনিবেশিক সমাজের পক্ষে কতটা জরুরি ছিল তা নিয়ে বিভিন্ন ব্যক্তি নানা রকম মত পোষণ করেছিলেন। রেলপথের বদলে প্রশাসন যদি সেচ ব্যবস্থার উন্নয়নে নজর দিত, তাতে সমাজের অনেক বেশি উপকার হতো। দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছিল, তবে বাস্তবে রেলপথ নির্মাণ ভারতের বাজারগুলিকে অনেক পরিমাণে একজোট করছিল। পণ্য ও যাত্রী পরিবহন সহজতর হয়েছিল, সে বিষয়ে সন্দেহ নেই। ঔপনিবেশিক ভারতে টেলিগ্রাফ ব্যবস্থারও বিকাশ পরবর্তীকালে ঘটতে থাকে। 1851 খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়। ভারতীয় উপমহাদেশে 46টি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়ে গেছিল। কলকাতা থেকে আগ্রা এবং উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলগুলি এবং বোম্বাই, মাদ্রাজ ও ওটাকামুন্ডু প্রভৃতি অঞ্চলে টেলিগ্রাফ যোগাযোগ বিস্তৃত হয়েছিল। 1865 খ্রিস্টাব্দের মধ্যে 17,500 মাইল এবং ঊনবিংশ শতকের শেষ দিকে 52,900 মাইল জুড়ে ছড়িয়ে পড়েছিল টেলিগ্রাফ লাইন। টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের পিছনে ঔপনিবেশিক রাষ্ট্রের স্বার্থ ছিল।
সমস্ত জরুরি সংবাদ ও তথ্য অতি দ্রুত শাসন কেন্দ্রে পৌঁছাতে যাতে পারে তার ব্যবস্থা ছিল এই টেলিগ্রাফ ব্যবস্থা। সেই কাজে টেলিগ্রাফ থেকে সবথেকে বেশি সহায়ক ও নির্ভরযোগ্য হয়ে উঠেছিল। দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধের সময় বার্মার রাজধানী রেঙ্গুনের পরাজয়ের খবর কলকাতায় বসে লর্ড ডালহৌসি টেলিগ্রাফের মারফত পেয়েছিলেন। এমনকি বলা হতো যে বৈদ্যুতিক টেলিগ্রাফি 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল। টেলিগ্রাফ ব্যবস্থা দ্রুতই ইউরোপীয় ও ভারতীয় ব্যবসায়ীদের আকৃষ্ট করতে থাকে। 1870 খ্রিস্টাব্দের মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ বিকাশ হয়। এর ফলে ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য ভারতবর্ষের ওপর আরও জোরালো হয়ে পড়েছিল। এবার ভারতীয় সম্পদের বহির্গমন এই বিষয় নিয়ে আলোচনা করব। মূলত 3টি বিষয়কে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল ঔপনিবেশিক শাসন ব্যবস্থায়: সম্পদ নির্গমন, অবশিল্পায়ন ও দেশীয় জনগণের দারিদ্রতা। অসম শিল্প বাণিজ্য ও শুল্ক নীতি ভারতের শিল্প ও কারিগরি ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে। ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো। তাতে ভারতে অর্থনৈতিক উন্নয়ন হতো না। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকেই সম্পদের বহির্গমন বলে উল্লেখ করা হতো। সুলতানি ও মুঘল আমলে দেশীয় কৃষি ও বাণিজ্য ভেঙে পড়েনি বা বন্ধ হয়ে যায়নি, কারণ সুলতানি ও মুঘল শাসকেরা ভারতীয় উপমহাদেশেই স্থায়ীভাবে থাকতেন। এদিক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বরাবরই কোম্পানি ও সর্বোপরি ব্রিটেনের স্বার্থের কথা মাথায় রেখে কাজ করত। ফলে তাদের কাজের যাবতীয় উদ্দেশ্য ছিল ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা। 1840 খ্রিস্টাব্দে এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায় যে ভারত থেকে বছরে 2 থেকে 3 কোটি সম্পদ ব্রিটেনে যেত। তার বিনিময়ে ভারত সামান্য দামের কিছু যুদ্ধ সরঞ্জাম পেত। ব্রিটিশ শাসন স্পঞ্জের মতো কাজ করত। ভারত থেকে সম্পদ শুষে নিয়ে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হতো। 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধেও সম্পদ নির্গমন চলেছিল। ওই শতক শেষ হওয়ার সময় ভারতীয় জাতীয় আয়ের 6% এবং জাতীয় সঞ্চয়ের 1/3 সম্পদ নির্গত হয়ে যেত। হিসাবে দেখা গেছে ওই কাল পর্বে ব্রিটেনের জাতীয় আয়ের 2% ছিল ভারত থেকে নির্গত সম্পদ। এইভাবে ভারতবর্ষ থেকে সম্পদ নির্গত হয়ে চলছিল। এর ফলে কি হলো? এর ফলে ভারতে দেখা দিয়েছিল দারিদ্রতা। সম্পদের বহির্গমন ও অবশিল্পায়নের যৌথ ফলাফল হিসেবে ঔপনিবেশিক ভারতে সাধারণ মানুষের দারিদ্রতা বেড়ে গিয়েছিল। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের দুর্ভিক্ষগুলি দারিদ্র্যের প্রমাণ হিসেবে ধরা যায়। 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে দুর্ভিক্ষের ফলে বহু লক্ষ মানুষ মারা গিয়েছিল। 1854 খ্রিস্টাব্দ থেকে
1901 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 2,89,00,000 মানুষ দুর্ভিক্ষে মারা গেছিল। ভারতের দারিদ্র্যের পিছনে ঔপনিবেশিক নীতিকেই মূলত দায়ী করা হয়েছিল। জাতীয়তাবাদী আন্দোলনে জাতীয়তাবাদীরা ভারতের দারিদ্র্য নিয়ে সোচ্চার হয়েছিল। এই সময় ঔপনিবেশিক শাসনে ভারতের উন্নয়ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চোখে পড়ে এবং তিনি বলেছিলেন তার বঙ্গদেশের কৃষক প্রবন্ধে জানিয়েছিলেন কৃষিজীবীদের মঙ্গল নাই বলেই সেখানে দেশেরও কোনো মঙ্গল হয়নি। এই সম্পূর্ণ 4th অধ্যায় পাঠ এখানে করা হলো। তোমরা তাহলে এই আলোচনার মধ্যে দিয়ে অধ্যায়টি বুঝতে পেরেছ। এবার তোমাদের কয়েকটি প্রশ্নের উত্তর লিখবে তোমাদের খাতায়। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে শিল্প বাণিজ্য শুল্ক নীতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ব্রিটিশ অবাধ বাণিজ্য নীতির প্রভাব ভারতে কীরূপ ছিল। তৃতীয়, রেল ও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ সম্বন্ধে যা জানো লেখো। চতুর্থ, সম্পদের বহির্গমন ও শিল্পের অবশিল্পায়নের ফলে ভারতের দারিদ্রতা নিয়ে আলোচনা করো। এছাড়াও অনুশীলনীর প্রশ্নগুলি খাতায় লিখবে। টুকরো কথা ভালোভাবে পড়বে, তা থেকে ছোট প্রশ্ন ও টিকা অনেক সময় দেওয়া হয়। সম্পূর্ণ অধ্যায়টা ভালোভাবে বারবার পড়বে। 4th অধ্যায়ের কোনো অংশ বুঝতে কিছু অসুবিধা থাকলে তা তোমরা আলাদাভাবে মনে রাখবে। স্কুল খুললে তা নিয়ে আলোচনা করে দেব। তাহলে 4th অধ্যায় সম্পূর্ণ পড়ানো ও প্রশ্ন আলোচিত করা হলো। এবার তোমরা বারবার এই অধ্যায়টা ভালো করে পড়লে বুঝতে পারবে যে এখান থেকে প্রশ্ন উত্তর লেখা অনেক সহজ। যদিও তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে, তোমরা স্কুল খোলার পরে আমাদের কাছে এলে আমরা সেই অংশটুকুনি সুন্দরভাবে বুঝিয়ে আলোচনা করে দেব। তাহলে প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে এবং অধ্যায়টা মনোযোগ সহকারে পড়বে। এই অধ্যায়ের মূল বৈশিষ্ট্যগুলো ছিল যে ভারতীয় অর্থনীতি কিভাবে আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়েছিল, কিন্তু অপরদিকে একথাও বলা যায় যে ধ্বংসের দিকে যেমন অর্থনীতি এগিয়েছিল, তেমন পরবর্তীকালে বিভিন্ন রকমভাবে এই অর্থনীতিকে যাতে তুলে ধরা যায় তারও অনেক পদ্ধতি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। যেমন কলকারখানার মধ্যে দিয়ে বা যন্ত্রশিল্পের মধ্যে দিয়ে উৎপাদন ব্যবস্থার উন্নতি করা, এবং এই সমস্ত উন্নতির ফলে ভারতে সাধারণ মানুষ এই সমস্ত বিষয় সম্বন্ধে জানতে শিখেছিল এবং এর মাধ্যমে পরবর্তীকালে ভারতবর্ষের অনেক উন্নতি হয়েছিল। তাহলে বলা যেতে পারে এই অধ্যায়টি সহজভাবে বারবার পড়লে তোমাদের কাছে অনেকটা সুবিধা হবে বুঝতে ও এর উত্তর লিখতে। তাহলে 4th অধ্যায় তোমাদের কাছে সম্পূর্ণভাবে পড়ানো হলো এবং প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে, যাতে স্কুল খুললে আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি ও তোমাদের অসুবিধাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে তা আবার
তোমাদের উত্তর লেখার সুবিধা করতে পারি। তাহলে এখানেই 4র্থ অধ্যায় শেষ করলাম।